কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম হচ্ছে বলের তৃতীয় ক্লাসটাতে। আজকে আমরা পড়বো হচ্ছে কপিকন। এই চ্যাপ্টারের একটু এক্সেপশনাল টপিক এটা। ফার্স্ট চ্যাপ্টারে সংঘর্ষ, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক রিলেটেড এবং বল রিলেটেড যত কনসেপ্ট আছে এবং রিলেটেড ম্যাথ গুলাও করার চেষ্টা করছি। সেকেন্ড চ্যাপ্টারটাতে আমরা ঘর্ষণ শেষ করছি। আজকে এই চ্যাপ্টারটার লাস্ট টপিক বলতে পারো, সেটা হচ্ছে কপিকল বা পুলি। এই কপিকল বিষয়টা হচ্ছে ঘর্ষণ কমানোর জন্য একটা গোল চাকার মতো একটা, এই চাকার দুই পাশে যদি তুমি সুতা বেঁধে দাও বা দড়ি বেঁধে দাও, এরপরে যদি কোনো ভারী বস্তুকে ঝুলাইতে চাও বা উঠাইতে চাও, তখন তুমি এইখানে যে বল প্রয়োগ করবা, মনে করো F1 বল প্রয়োগ করতেছো, তাহলে এই বস্তুটা উপরের দিকে উঠবে, এইখানে ঘর্ষণ বলটা কমে যাবে। তাহলে কপিকলের প্রধান দায়িত্ব হচ্ছে ঘর্ষণ বল কমায় দেওয়া। ঠিক আছে, একটা কনসেপ্ট যে কপিকল বিষয়টা কি এটা একটু জানা। কারেন্টের পোল আছে না, বিদ্যুতের খুঁটিগুলো উঠানোর জন্য দেখবা কপিকল ব্যবহার করতেছে, একদিকে চেন ধরে টানতেছে, আস্তে আস্তে পোলটা সোজা হইতেছে। ঠিক আছে, তো বিভিন্ন জায়গায় কপিকলের ব্যবহার আছে। এবার এই যে তিনটা টাইপ আছে, এখানে ঘর্ষণ থাকবে, এখানে ঘর্ষণ থাকবে। ঘর্ষণ যদি চিন্তা করো টাইপ হচ্ছে পাঁচটা, কিন্তু মৌলিক টাইপ টোটাল এই তিনটা। এই তিনটার বাহিরে এসএসসি তে এখনো আসে নাই, সামনেও ইনশাল্লাহ আসবে না, এই তিনটার মধ্যে থেকে আসবে। সো এই তিনটার যাবতীয় সবকিছু আমরা পড়ে ফেলবো। এইখান থেকে তোমাকে যেটা বের করতে বলতে পারে, সেটা হচ্ছে টান বল বের করতে বলতে পারে এবং কার্যকরী ত্বরণ বের করতে বলতে পারে। তো একটা আসো কার্যকরী ত্বরণ। এই কার্যকরী ত্বরণটা আগে একটু বুঝি। কার্যকরী ত্বরণ বা এটাকে পুরো সিস্টেমের ত্বরণও বলা যেতে পারে। পুরো সিস্টেমের ত্বরণ, পুরো সিস্টেমের ত্বরণ এটা সেম হবে। তাহলে এই কনসেপ্টটা বুঝো, পুরো সিস্টেমের ত্বরণ কেন। কপিকল কনসেপ্টটা এমন, তুমি যদি এইটা দিয়ে চিন্তা করো, এক সাইড এখানে দুইটা বস্তুর ভর আছে, সো আমি একটু ফার্স্টে ধরি, এই বস্তুর ভরটাকে M2 ধরলাম, এটাকে M1 ধরলাম, এখানে এটাকে M1 ধরলাম, এই বস্তুর ভরটাকে M2 ধরলাম, এখানেও ধরো এটা M1, এই বস্তুর ভরটাকে শুধু M ধরতে পারো, এখানে আরেকটা বস্তু আছে এটাকে M ধরো। তাহলে এখানে তিন ধরনের কপিকল। একটা হচ্ছে দুই দিকেই ঝুলানো আছে, আরেকটা হচ্ছে কোনো তলের উপর একটা বস্তু রাখা আছে এবং দুই সাইডে দুইটা বস্তু ঝুলানো আছে, আর এখানে তলের উপর একটা বস্তু রাখা আছে এবং এক সাইডে আরেকটা বস্তু ঝুলানো আছে। এই হচ্ছে টোটাল তিনটা টাইপ। এখন ত্বরণ তাপ বিষয়টা কি, এইখানে যদি দুইটা ভর সমান হয়, অর্থাৎ দুই দিকে ঝুলায় রাখা দুইটা ভর যদি সমান হয়, তাহলে তো এই যে কপি কলের মধ্যে আমি যে বস্তুটাকে ঝুলাবো, মনে করো এই সাইডে আমি 10 কেজির একটা বস্তুকে ঝুলাই দিছি, একইভাবে এখানেও আমি 10 কেজির একটা বস্তুকে ঝুলাই দিছি, তাহলে এই কপি কলটা ডানেও যাবে না বামেও যাবে না, সে এখানে সাম্যাবস্থায় থাকবে। প্রবলেম কখন হবে? প্রবলেম হবে এক সাইডে তুমি 10 কেজি ঝুলাই দিছো, আর এক সাইডে তুমি 2 কেজি ঝুলাইছো, তাহলে 10 কেজি ভরের বস্তুটা নিচের দিকে নামবে এবং সে যে সুতার মধ্যে একটা টান দিবে, সেই টানের কারণে 2 কেজি ভরের বস্তুটা উপরের দিকে উঠবে। তাহলে টান বল কথাটা চলে আসলো না? এবং সে যে ভরে নিচের দিকে নামবে, আমরা জানি মুক্তভাবে পরন্ত বস্তু 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার বেগে নিচের দিকে নামতে থাকে, কিন্তু এখানে 10 কেজি ভরের বস্তু তো মুক্ত না, দেখো তার আরেক সাইডে 2 কেজি ভরের একটা বস্তুকে ঝোলাই দিছি, তার মানে সে তো 9.8 মিটার/সেকেন্ড বেগে নিচের দিকে নামতে পারবে না। সুতরাং তার একটা আলাদা ত্বরণ থাকবে। কেন আলাদা ত্বরণ থাকবে? সে নামতে চায় 9.8 মিটার/সেকেন্ড বেগে, কিন্তু তাকে অন্য কেউ একজন টেনে ধরে রাখছে, এর জন্য তার ত্বরণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পুরো সিস্টেমের ত্বরণ হবে সেম। কারণ কি, এই 10 কেজি ভরের বস্তু যেই বেগে নিচে নামবে, এই 2 কেজি ভরের বস্তু একই বেগে উপরে উঠবে। কারণ কি, তারা একই সুতার মধ্যে বাঁধা আছে। একটা সুতাকে নিচে যেই বেগে টেনে নামাচ্ছ, এই সাইড কি উপরে একই বেগে উপরে উঠবে, তাই না? এই জন্য এখানে এখানে পুরো সিস্টেমের ত্বরণ সেম, এখানেও পুরো সিস্টেমের ত্বরণ সেম, এখানেও পুরো সিস্টেমের ত্বরণ সেম। এই পুরো সিস্টেমের ত্বরণের মান বের করতে বলে। এই মানটা বের করার জন্য দুইটা বিখ্যাত সূত্র আছে। এক নাম্বার সূত্র ইকুয়াল টু, এটা সব থেকে বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বড় ভর, এখানে M1 এবং M2 আছে না, যে কোনো একটা ভরকে তোমার বড় ভর ধরে নিতে হবে। হয়তোবা M1 গ্রেটার দ্যান M2, এখানেও আমি ধরে নিলাম M1 গ্রেটার দ্যান M2, এখানেও আমি ধরে নিলাম যে M1 গ্রেটার দ্যান M। এই কনসেপ্টটা আমি একটু ধরে নিলাম, কারণ আমি দেখাইলাম যদি ভর ছোট বড় না হয় তাহলে সাম্য অবস্থায় থাকবে। আচ্ছা, তাহলে একটা ভর বড় হতে হবে আর একটা ভর ছোট হতে হবে।
এবার এখানে আমি কি করব, সূত্রটা কি আসবে, বড় ভর বিয়োগ ছোট ভর, অর্থাৎ বড় ভর থেকে ছোট ভর বাদ দিব, নিচে থাকবে মোট ভর, নিচে থাকবে মোট ভর ইনটু জি। এটা হচ্ছে এই যে যে সম্পূর্ণ সিস্টেম আছে সেই সিস্টেমের ত্বরণ, কার্যকরী ত্বরণ। অর্থাৎ এই ত্বরণটা সেই ত্বরণ যেই ত্বরণে 10 কেজি ভরের বস্তু নিচের দিকে নামবে এবং 2 কেজি ভরের বস্তু উপরের দিকে উঠবে। এই ত্বরণটা সেই ত্বরণ যেই ত্বরণে m1 ভরের বস্তু নিচে নামবে, m2 ভরের বস্তু উপরে উঠবে এবং m ভরের বস্তুটা ডান দিকে যাবে। ডান দিক বলতে m1 এর দিক যাবে। কথা কি বুঝাইতে পারছি? এই হচ্ছে সেই কার্যকরী ত্বরণ বা পুরো সিস্টেমের ত্বরণ। এই ত্বরণ বের করার আরেকটা সূত্র আছে, F ইকুয়াল টু, এটাকে এইভাবে বলতে পারো, লব্ধি বল, উপরে লবে কি থাকবে, লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর, লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর ইনটু জি। লোভ, আচ্ছা তাইলে তো আর জি থাকবে না, কারণ আমি যখন এখানে বল বলে ফেলছি, এখানে দেখো আমি কি বলছি, লব্ধি বল বলছি, উপরে কি করছিলাম, ভর, ভর, ভর মানে কি এম, বড় ভর থেকে ছোট ভর বাদ দিছি, নিচে টোটাল ভরকে যোগ করে দিছি ইনটু জি পাশে ছিল। এখন আমি কি করছি, লব্ধি বল, তার মানে উপরে আছে বল আর নিচে আছে ভর। এটা আবার কিভাবে হইলো দেখো তো, এটা হওয়ার পিছনেও যৌক্তিক কারণ আছে। তুমি কি জানো, বল F ইকুয়াল টু এম এ, অথবা এ ইকুয়াল টু এফ বাই এম, তার মানে ত্বরণ কি, বল ডিভাইডেড বাই ভর। দেখো তো এখানে আমি কি তাই করছি না এর থেকে ব্যতিক্রম কিছু করছি, ত্বরণ এ ইকুয়াল টু বল ডিভাইডেড বাই ভর। কিন্তু এখানে যেহেতু বল একাধিক আছে এই জন্য আমি লবে বসাচ্ছি লব্ধি বল, এবং ভরও যেহেতু একের অধিক আছে এই জন্য হরে আমি বসাচ্ছি মোট ভর। এই দুইটা সূত্রের মাধ্যমে তুমি এই কার্যকরী ত্বরণ বের করে ফেলতে পারবা। তুমি যদি সূত্র দুইটা মুখস্থ ব্যবহার করো সৃজনশীলে করতে পারবা, সমস্যা নাই। এমসিকিউ তে তো আজান দিয়ে ব্যবহার করবা, কোনো সমস্যা নাই। এবং টান বল টি এর মানও বের করতে পারবা। তাহলে এখন একটু টান বল কনসেপ্ট একটু দেখি, পরে এই সূত্র দুইটার প্রমাণ আমি দেখাবো এবং সৃজনশীল ম্যাথও করাবো। আজকে এই চ্যাপ্টারে কিচ্ছু বাকি রাখবো না। টান বলটা দেখো, এইখানে সুতা নিচের দিকে টানতেছে, কারণ কি 10 কেজি ভরের বস্তু নিচে নামতেছে, তাহলে একটা বস্তু নিচের দিকে যাচ্ছে, তাহলে সুতা তাকে উপরের দিকে টান দিবে। টান বল সবসময় বিপরীত দিকে হয়। মনে করো এই হচ্ছে একটা শক্ত অবলম্বনের মধ্যে, শক্ত একটা অবলম্বনের মধ্যে তুমি একটা সুতা ঝোলায় রাখছো। এই সুতার মধ্যে যখন কোনো ভর ঝোলাইবা, ভর ধরো এম ভর ঝোলাইছো, তখন সুতা তাকে বিপরীত দিকে একটা বলে টানবে, এটাকে বলা হয় টান বল। তাহলে টান বল কি, কোন সুতার মধ্যে একটা ভর ঝোলানো হলে ওই সুতা তার বিপরীত দিকে একটা কার্যকরী বল প্রয়োগ করে, বিপরীত দিকে, এটাকে বলা হয় টান বল। অর্থাৎ যদি এখানে টান বল না থাকতো তাহলে এম ভরের বস্তুটা যে সুতার মধ্যে ঝুলাই দাও, এম ভরের বস্তুটা কিন্তু টুপুস করে মাটিতে বা ভূমিতে পড়ে যেত, কারণ কি তাকে তো ধরে রাখার কেউ নাই। আবার এই টান বলের মান যদি বস্তুর ওজনের থেকে বেশি হইতো, অর্থাৎ সমান বল না হইতো, তার মানে আমি বোঝাতে চাচ্ছি বস্তু যতটুকু ওজন হবে, অর্থাৎ নিচের দিকে বস্তু যতটা বল প্রয়োগ করবে, টান বল উপরের দিকে বিপরীত দিকে ঠিক ততটা বল প্রয়োগ করবে। টান বলের পরিমাণ যদি বেশি হইতো তাহলে কিন্তু কোনো একটা সুতার মধ্যে বস্তু ঝুলাইলে টান বলের পরিমাণ বেশি, বস্তুটাকে টান দিয়ে আসমানে নিয়ে নিত। তার মানে টান বল হবে বস্তুর ওজনের বিপরীত এবং সমান। এখন তোমার মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার তাহলে আমি যদি ছোট্ট একটা সুতার মধ্যে আমাকে ঝুলাই দেন, ছোট্ট একটা সুতায় আমাকে ঝুলাই দিলেন, চিকন একটা সুতা, তাহলে সুতা ছিঁড়ে যায় কেন? সুতা তো আমার বিপরীতে টান বল দিতে পারতেছে না। এটা তো সুতার ইন্টারনাল ধর্ম, এটা সুতার ইন্টারনাল ধর্ম। একটা সুতা কতটুকু টান বল দিতে পারবে সর্বোচ্চ বিপরীত দিকে, এটা কি সুতার বৈশিষ্ট্য না? এখন মনে করো যে একটা সুতা হইতে পারে প্লাস্টিকের, অথবা কিছু সুতা আছে সুতি, প্রত্যেকটা সুতার তো টান নেওয়ার ক্ষমতা সমান না। তো প্রত্যেকটা সুতা যতটুকু টান দিতে পারবে ঠিক সেই অনুপাতে বিপরীত দিকে টান দেবে। অর্থাৎ 1 কেজি ভরের বস্তু ঝুলাইলে বিপরীত দিকে 1 কেজি ভরের জন্য যে বল হয় ওইটুকুই টান বল অনুভব করবা, 5 কেজি ভরের বস্তু ঝুলাইলে 5 কেজির জন্য যে টান বল আসে ওইটাই দিবে। তাহলে টান বল হচ্ছে বিপরীত দিকে একটা বল। তাহলে এম ওয়ান বস্তুর একটা ওজন নিচের দিকে কাজ করবে, এই ওজনটাকে ধরো W1, তাহলে একটা টান বল উপরের দিকে বিপরীত দিকে কাজ করবে। তাহলে ওজন কিভাবে বের করে, ওজন হচ্ছে M1G,
আর টান বল তো টান বলই, এটা বের করতে হবে এই অভিকর্ষ টোটাল সিস্টেমের যে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ না, টোটাল সিস্টেমের যে কার্যকরী ত্বরণ, এই কার্যকরী ত্বরণ এর মান বের করে টান বলের মান বের করতে হবে। তাহলে চ্যাপ্টারের কনসেপ্ট হচ্ছে এইটা, কার্যকরী ত্বরণ বের করা বা সিস্টেমের ত্বরণ বের করা। এর জন্য টান বল কনসেপ্ট আমরা জানলাম এবং লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর কিভাবে আসছে এই কনসেপ্টটাও জানলাম। এবার জানা বাকি হচ্ছে সূত্রের প্রমাণ। তাহলে চলো একটু সূত্রের প্রমাণগুলো জানি। আমি একটা একটা নিয়ে কাজ করি। এখানে আমি টোটাল 3টা টাইপ লিখছি। আমি ফার্স্টে 1 নাম্বার টাইপটা প্রমাণ করে আসি। 1 নাম্বার টাইপ থেকে আমি ঠিক এইটাই প্রমাণ করে দেখাবো তোমাকে। দেখো, এটাকে একটু আবদ্ধ করে রাখো। 1 নাম্বার টাইপ আসো। এই যে W1 ভরের বস্তু নিচের দিকে কাজ করতেছে, কারণ কি আমি ধরে নিছি M1 বড়। আবার এই যে W2 যে ভর, তারও একটা ওজন আছে। এই ওজনকে তুমি ধরো W2, M2 ভরের জন্য যে ওজন, M2 ভরের ওজনকে তুমি ধরো W2। তাহলে W2 ওজনটাও কি নিচের দিকে কাজ করবে না M2G? যে কোনো বস্তুর ওজন সব সময় নিচের দিকেই কাজ করে। এখন এই সুতারও একটা টান বল থাকবে, যেহেতু একই সুতা, মাঝখানে অন্য কোনো অবজেক্ট নাই, তাহলে এই টান বলটা কি সমান হওয়ার কথা। এখন তুমি বলো, যেহেতু W1 বড়, তাহলে বস্তুটা নিচের দিকে পড়বে ডান দিকে, W1 এর দিকে, অর্থাৎ W1 এই ওজনের মানটাও বড় হবে। তাহলে কার্যকরী ভরবেগের পরিবর্তন কি হবে দেখো। এই W1 থেকে যদি তুমি এই টান বলটি কে বাদ দিয়ে দাও, তাহলে তুমি পাবা M1A। কারণ পুরো সিস্টেমের ত্বরণকে আমি কি ধরে নিছি? এ ধরে নিছি। তাহলে W1 নিচের দিকে পড়বে, কারণ তার ভর বেশি, এর জন্য সে নিচের দিকে পড়বে। সে কি বেগে, কি ভর বেগে নিচের দিকে পড়বে? সেটা হচ্ছে W1 থেকে তুমি যদি T কে বাদ দিয়ে দাও, তাহলে এই বেগে নিচের দিকে পড়বে। এবার আসো 2 নম্বর ঘটনা কি ঘটবে। M2 ভরটা যেহেতু ছোট, M2 ভর যেহেতু ছোট, সুতরাং সে উপরের দিকে উঠবে। তাহলে তাকে উপরের দিকে কে উঠাইতেছে? সুতার টান তাকে উপরের দিকে উঠাইতেছে। কারণ কারণ হচ্ছে ওজন তো নিচের দিকে কাজ করতেছিল, কিন্তু সে ওজনের বিপরীতে উপরের দিকে উঠতেছে। তাহলে এখানে টান বলটা হচ্ছে বড় -W2 থেকে। এটাকে বিয়োগ করলে M2 ভরের বস্তুটা কি ভরবেগে উপরের দিকে উঠবে সেইটা আমি পাবো, অর্থাৎ পাবো M2A। এবার দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা সমীকরণ পাওয়া গেল। এখন এই সমীকরণ দুইটা থেকে এর মান বের করার জন্য তোমার কি করতে মন চাইতেছে? দেখো তো, একটু যোগ করতে মন চাইতেছে না? কারণ যোগ করলে এই যে টান বল কেটে যায়। টান বলের মান তো তুমি জানো না, তুমি জানো হচ্ছে ওজন, বস্তুর ভর দেওয়া আছে, ওজন বের করতে পারবা। টান বলের মান তো সমীকরণের এই যে এখানে মান বসায় করতে পারবা, তার আগে তো করতে পারবা না। তাহলে টিটা কাইটা গেল। কাইটা গেলে কি থাকলো দেখো, বিয়োগ করলে এখানে থাকলো W1 মাইনাস W2 ইকুয়াল টু M1A প্লাস M2A। এবার W1 মানে তুমি কি জানো? M1G মাইনাস W2 মানে কি জানো? M2G ইকুয়াল টু, এখানে A কমন নেওয়া যায়, A কমন নিলে M1 প্লাস M2। এই M1 প্লাস M2 বাম সাইডে আসলে ভাগ হয়ে যাবে, আর এই যে বাম সাইডে G আছে, এই Gটাকে কমন নেওয়া যাবে। তো পুরা ঘটনাটাকে যদি আমি একবারে ঘটাই, A ইকুয়াল টু M1 প্লাস M2, এটা দেখো তো নিচে যায় ভাগ হয়ে গেল। আর এই যে M1 G মাইনাস M2 G, এটা লবে থাকলো। এবার আসো, এখান থেকে আমি বলছি এর জন্য দুইটা সূত্র আছে, এইটা একটা, এইটা একটা। আমি দুইটা সূত্রই প্রতিপাদন করে দেখাবো। এখন আসো, আমি ফার্স্টে প্রথম সূত্রটা প্রতিপাদন করে দেখাই। তাহলে এই যে জি যদি তুমি কমন নাও, এই জি কে যদি তুমি কমন নিয়ে নাও, কমন নিয়ে পাশে লেখা যায়। আমি পাশে না লেখা যদি একেবারে ডান সাইডে গুণ অবস্থায় লিখি, তাহলে কি সমস্যা আছে? এই জি তো উপরেই আছে, লবেই আছে, তাই না? দেখো তো প্রথম সূত্র প্রতিপাদন হয়ে গেল কিনা। বড় ভর, এখানে M1 কে বড় ধরে নিছো, গ্রেটার দেন M2, অর্থাৎ M1 M2 অপেক্ষা বড়। M1 বড় ভর বিয়োগ M2 ছোট ভর, বড় ভর বিয়োগ ছোট ভর ডিভাইডেড বাই মোট ভর। যেহেতু দুইটা বস্তু আছে, দুইটা বস্তুর যোগফলই মোট ভর ইনটু অভিকর্ষ ত্বরণ জি। তাহলে এখান থেকে তুমি কার্যকরী ত্বরণ বের করতে পারবা কিনা? পারবা। এখন আসো, আমি লব্ধি বলের কনসেপ্টটা দেখাইতে চাচ্ছি। লব্ধি বলের কনসেপ্ট দেখানো খুব সহজ। লব্ধি বলের কনসেপ্ট দেখানো খুব সহজ হচ্ছে, এই যে জি কে যদি তুমি গুণ না করো, গুণ না করে যদি এইখানে রাখা দাও, তাইলেই তুমি লব্ধি বল দেখাইতে পারো। এই জি কে যদি এখানে রেখে দাও, তাহলে একটু সাইডে চলে আসো। এবার তুমি
অভিকর্ষজ বল বলতে একটা বল আছে না, অভিকর্ষজ বল, অভিকর্ষজ বল F ইকুয়াল টু কত, mg। অথবা আরে ভরবেগের পরিবর্তন কি, বল F ইকুয়াল টু ma, a মানে হচ্ছে ত্বরণ, এখানে g মানে হচ্ছে ত্বরণ। সো এটা বোঝার জন্য তার রকেট সায়েন্স লাগে না। এই যে W1 ইকুয়াল টু m1g, এটা হচ্ছে বস্তুর ওজন। এই ওজন মানে কি, বস্তুর ভূমির দিকে কতটুকু বল প্রয়োগ করতেছে, অর্থাৎ এইটাকে তুমি F1 বল ধরতে পারো কিনা। আর এই যে W2, এটাকে তুমি F2 বল ধরতে পারো কিনা। যদি তাই হয় তাহলে দেখো তো, এত বা A ইকুয়াল টু m1g মানে হচ্ছে F1 ডিভাইডেড বাই F2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই যে দেখো, এই সূত্র প্রতিপাদন হয়ে গেল। লব্ধি বল, এখানে দুইটা বল আছে, একটা বল নিচের দিকে নামতেছে, একটা বল উপরের দিকে উঠতেছে। তো এটা যদি F1 হয়, এটা যদি F2 হয়, দুইটা বল বিপরীত দিকে, তো বড় বল থেকে ছোট বল বাদ দিলে যেটা পাবো সেটাকেই বলা হবে লব্ধি বল। তাহলে দেখো, লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর, মোট ভর নিচে দুইটা বস্তু আছিল, দুইটা বস্তুর মোট ভর আমি লেখা দিছি। সূত্রের প্রমাণ পাইছো কিনা। কিন্তু এই দুইটা সমীকরণ, 1 নং এবং 2 নং সমীকরণ আনা তোমাকে শিখতে হবে। 1 এবং 2 নং সমীকরণ আনা তোমাকে শিখতে হবে। আমি তোমাদের সাজেস্ট করব, শর্ট কোশ্চেনে আসলে সরাসরি ম্যাথ করে ফেলো, আর যদি 4 নাম্বারের জন্য আসে সেই ক্ষেত্রে একটু ডিটেইলসে তোমরা যদি করতে পারো ওইটা বেশি উত্তম হয়। কথা কি বোঝাইতে পারছি? তাহলে এখানে দুইটা বস্তু ছিল, সবসময় হাতের এই দিকে খেয়াল করবে, যে এরকম হয়, এটা একটা নামে একটা উঠে, অথবা এটা নামবে এটা উঠবে, এটা নামলে এটা উঠবে। এই হচ্ছে ঘটনা। ওজন সবসময় নিচের দিকে কাজ করবে, যার ওজন বেশি তার মানে কি, তার নিচের দিকে বলের মানও বেশি, সেই বলটা নিচে নামবে, এবং সেই বলে সুতার টানের কারণে আরেকটা বস্তুর যে ভর কম সে উপরের দিকে উঠবে। কথা শেষ। এবার এখানে মান বসায় আমি এখনই ম্যাথ করাই দিতে পারতাম, কিন্তু আমি দ্বিতীয় টাইপ থেকে সূত্রের প্রমাণটা দেখাইতে চাই, পরে আমি ম্যাথ করাচ্ছি, ম্যাথ করাইলেই তো একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো দ্বিতীয় টাইপ থেকে সূত্র দেখানোর জন্য একটু মুছতে হবে কিছু জিনিস। কি কি জিনিস মুছতে হবে? এই যে এগুলা সবই মুছা দেই। এখন তো তোমার এইগুলা মুখস্থ, আমার এখন লাগবে না, তোমার কাছে লেখা আছে, সুতরাং আমি সবকিছুই মুছা দিতেছি। মুছে দিয়ে আমি এই যে এটা লিখলাম, এখান থেকে আমি পাইছিলাম কি, A ইকুয়াল টু লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর, লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর, অথবা A ইকুয়াল টু কি পাইছিলাম আমি, আরেকটা কি পাইছিলাম, বড় ভর বিয়োগ ছোট ভর ডিভাইডেড বাই মোট ভর ইনটু জি। এই তো দুইটা সূত্রই পাইছিলাম। এবার এইখান থেকে দেখাবো এখানে ঘটনা কি ঘটবে। দেখো, এখানেও আমি কি ধরে ফেলছি, m1 বড়, তাহলে ডিরেকশন গুলো একটু দেখো। এটার ওজন নিচের দিকে কাজ করবে, ওজনটা কি, W1 ইকুয়াল টু m1g। এই নিচের দিকে কাজ করা ওজনে কি, তার বল F1 চিন্তা করলাম আমরা। এটার ওজন নিচের দিকে কাজ করবে, তার ওজন হচ্ছে W2 ইকুয়াল টু m2g। ওজন সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে তার বলের মান কত ধরলাম, F2 ধরলাম। যেহেতু ভর 2, ওজনও 2, বলও 2, এখানে ভর 1, ওজনও 1, বলও 1, আমাদের সুবিধার জন্য ধরে নিলাম। এখন m1 কে বড় ধরার কারণে বস্তুটা কি নিচের দিকে নামবে, তাহলে এখানে উপরের দিকে একটা বল কাজ করবে, যে বলটাকে বলা হয় বিশ্ববিখ্যাত টান বল। তাহলে m1 এর জন্য টান বল হচ্ছে T1। এই টান বলটা শুধুমাত্র m ভরের বস্তুকে তার নিচের দিকে টানবে। এবার দেখো, m2 ভরের বস্তুর উপর যেহেতু নিচের দিকে ওজন কাজ করতেছে W2, উপরের দিকে টান বল কাজ করবে T2। এইখানে টান বল দুইটা ভিন্ন হবে, কারণ মাঝখানে আরেকটা অবজেক্ট আছে। সে কি করবে, তার উপর দুইটা টান বল কাজ করবে, T2 তাকে নিচের দিকে টানবে, T1 তাকে নিচের দিকে টানবে। তাহলে যখন আমি m1 চিন্তা করব, m1 হচ্ছে F1 নিচে টানতেছে, T1 উপরে টানতেছে। তাহলে দেখো তো, W1 নিচে টানতেছে, মাইনাস T1 উপরে টানতেছে, এর ফলে কার্যকরী ভরবেগের পরিবর্তন m1 পাচ্ছি। যখন আমি W2 এর জন্য চিন্তা করব, তখন T2 টাকে উপরে টানতেছে, সুতরাং T2 হচ্ছে বড়, T2 থেকে বাদ দিয়ে দিব তার ওজন W2,
ইকুয়াল টু তার কার্যকরী ভরবেগের পরিবর্তন ইনটু এ। যখন আমি এম ভর চিন্তা করব তাকে T1 এই দিকে টানতেছে, T2 বাম দিকে টানতেছে, এই দিকে টানতেছে T1, এই দিকে টানতেছে T2। যেহেতু T1 বড়, কারণ কি F1 বড়, F1 বড় হলে T1 ও বড় হবে, কারণ F1 নিচের দিকে টানে, T1 কি ঠিক তার সমান টান বিপরীত দিকে টানে না? T1 তো সবসময় ওজনের বিপরীতে কাজ করে, তাই না? তাহলে F1 বড় হলে T1 ও বড় হবে। অন্যভাবে M1 বড় হলে T1 ও বড় হবে। যেভাবে মনে রাখো, যেভাবে বুঝো তুমি, গ্রেটার দ্যান T2। তাহলে দেখো তো T1 থেকে আমি T2 যদি বাদ দিয়ে দেই, তাহলে এই যে M ভরের বস্তুর ভরবেগের পরিবর্তন পাবো Ma। উপরের হাবিজাবি কথাবার্তা মুইচ্ছা দাও। এবার দেখো এখানে আবার তিনটা সমীকরণ পাইছো। এই তিনটা সমীকরণকে যদি তুমি একটু যোগ করে ফেলো, সমীকরণ 1, সমীকরণ 2, সমীকরণ 3, এই তিনটা সমীকরণকে একটু যোগ করলে দেখো তো -T1 প্লাস T1 কাটা যায়, প্লাস T2 মাইনাস T2 কাটা যায়। আলটিমেটলি এখানে থাকে কি W1 মাইনাস W2 ইকুয়াল টু, এখানে একেবারে এ কমন নিয়ে নাও, এ কমন নিলে কি থাকে M1 প্লাস M2 প্লাস M, এই থাকতেছে। এখান থেকে তুমি কার্যকরী ত্বরণ এর মান বের করো তো, এর মান কি পাও? হরে দেখো পাও M1 প্লাস M2 প্লাস M, অর্থাৎ হরে পেয়ে গেছো মোট ভর, টোটাল ভর। আর লবে পেয়ে গেছো W1 মানে কি F1 মাইনাস W2 মানে কি F2। দেখো তো লবে তুমি লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর পাইছো কিনা, লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর পাইছো কিনা। এবার এই বলের মান যেভাবে বের করা লাগে ওজনের মাধ্যমে বের করতে হবে। তো বলের মান ওজনের মাধ্যমে বের করবো, সমস্যা কি? অথবা তুমি দেখো তো এটাও তো করতে পারো, এটাও তো করতে পারো। W1 মানে কি M1G, W2 মানে হচ্ছে M2G। তাহলে M1 M2 আমি যদি জি কে একটু কমন নিয়ে নেই, ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M, এই হচ্ছে সূত্র। দেখো বোঝা যায় কিনা? বোঝা যায়, দেখা যায়, দেখা যায়, দেখা যায়। তাহলে সূত্র কি পাইছো? লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর, অথবা বড় ভর থেকে ছোট ভর বাদ দিব, ডিভাইডেড বাই মোট ভর ইনটু ত্বরণ। এবং সমীকরণ কিভাবে আনতে হবে এটা তো বুঝছো। এখানে M1 বড়, M1 নিচে কাজ করবে, তাহলে M1 এর মান T1 এর থেকে বেশি হবে। M2 ছোট, M2 নিচে কাজ করবে ওজন, কিন্তু T2 তাকে টেনে উপরে নিবে, সুতরাং T2 থেকে W2 বিয়োগ করতে হবে। আর এখানে M1 যেহেতু বড়, সুতরাং T1 ও বড়। M2 ছোট, T2 ছোট, তাহলে T1 থেকে T2 বাদ দিলে আমি কার্যকরী ভরবেগের পরিবর্তন Ma পাবো। ভর ইনটু A মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। এই হচ্ছে 2 নাম্বার কনসেপ্ট। তোমার কাছে গুরুত্বপূর্ণ এই দুইটা সমীকরণ বের করা, এই তিনটা সমীকরণ। এই তিনটা সমীকরণ যে বের করতে পারবে তার কাছে কপি কল কোনো ব্যাপারই না। তার কাছে কার্যকরী ত্বরণ চাইতে পারে, টান বলের মান চাইতে পারে, যে মান চাক তার জন্য কপি কল কোনো বিষয়ই না। এবার এখানে যদি একটা ঘর্ষণ বল থাকতো, এই যে M ভরের বস্তুটার একটা ঘর্ষণ বল যদি F কে থাকতো, F কে ঘর্ষণ বল, একটা ঘর্ষণ বল F কে যদি থাকতো, তাহলে দেখো এটা আমি সরাসরি করতে পারি। সরাসরি কি লব্ধি বল, লব্ধি বল মানে কি F1 নিচে কাজ করতেছে, F1 নিচের দিকে কাজ করতেছে, এটাই হচ্ছে বড় বল। বড় বল থেকে ছোট বল F2 বাদ দিছি, এবং F কে এটাও তো আমার লব্ধি বলের বিপরীতে কাজ করবে, কারণ M1 হচ্ছে বস্তুটাকে নিচে নামাইতে চাবে, M1 বস্তুকে নিচে নামাইতে চাবে, কিন্তু এই যে ঘর্ষণ, এই ঘর্ষণ বলের কারণে M বস্তুটা ডান দিকে যেতে পারবে না, বাধাপ্রাপ্ত হবে। সুতরাং এইখান থেকে যদি তুমি একটা F কে বাদ দিয়ে দাও, তাইলেই কিন্তু তুমি পেয়ে যাও লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর। সেক্ষেত্রে লব্ধি বল কি হবে? F1 বলটা নিচে নামতে চাচ্ছে, কিন্তু তাকে বাধা দিচ্ছে F2 এবং এই যে এখানে ঘর্ষণ বল, এই দুইটা বল তাকে বাধা দিচ্ছে। সুতরাং লব্ধি বল হবে বড় বল থেকে ছোট দুইটা বলকে বাদ দিবা, কারণ এই দুইটা বল বিপরীতে কাজ করতেছে, এই জন্য F কে বাদ। আরেকটু যদি বুঝতে চাও তাহলে দেখো তো এই যে এখানে মাইনাস F কে হবে না, যখন তুমি যোগ করবা, যখন তুমি যোগ করবা তখন এই যে মাইনাস F কেটা এখানে থাকবে না, এটাই তো এখানে লিখছি, W1 এর পরিবর্তে F1, W2 এর পরিবর্তে F2 এবং মাইনাস F এর পরিবর্তে F কে থাকবে। এখন ঘর্ষণ বল দেওয়া থাকে সাধারণত 0.02 নিউটন ঘর্ষণ বল দেওয়া থাকে, অনেক সময় স্থিতি ঘর্ষণ সহগ দেওয়া থাকে, বস্তুর ভর দেওয়া থাকবে, ঘর্ষণ বল বের করে ফেলবো। স্থিতি ঘর্ষণ সহগ, গতি ঘর্ষণ সহগ, যেটাই বলুক, ঘর্ষণ বল বের করার সূত্র কি? এই যে মিউ
ডব্লিউ বস্তুর ওজনের সাথে মিউ গুণ করে ডব্লিউ দ্বারা গুণ করে দেব, ঘর্ষণ বল বের হয়ে যাবে। এটা কি আমার জন্য জটিল কিছু হবে? কিছু না। এটা ম্যাথ যখন করব তখন আমরা আরো ক্লিয়ার হব। দেখো এই কনসেপ্ট তুমি ক্লিয়ার কিনা, কথা কি বুঝাইতে পারছি? এখানে তিনটা বল, তিনটা সমীকরণ আসবে, 1 2 3, কারণ বস্তু তিনটা আছে, সমীকরণ তিনটা আসবে। এবার ওই যে সর্বশেষ এখান থেকেও এই সূত্রটাই প্রতিপাদন হবে, এইখান থেকেও এই সূত্রটাই প্রতিপাদন হবে। তাহলে দেখো তো এখানে ঘটনা কি হবে, এখানে নিচের দিকে যে কাজ করবে F1 বল ইকুয়াল টু W1 ইকুয়াল টু M1G, এই যে এটার ওজন নিচে কাজ করবে, ওজনের বিপরীতে যেহেতু এটা একটা তলের উপরে আছে একটা বল থাকবে, সুতরাং এই বল এই ওজনকে খায়া ফেলবে। তার মানে এম ভরের বস্তুর কোনো ওজন নাই, তাহলে আছে কি টান বল। টান বলটা কি, M1 কে উপরের দিকে যে বলে টানবে এটাকেও ঠিক একই বলে ডান দিকে টানবে। কথা কি ক্লিয়ার? এই বস্তুর ওজন কাজ করবে না, কারণ সে একটা তলের উপর আছে, প্রত্যেকটা তলেরই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া, বিপরীত প্রতিক্রিয়ার কারণে তার ওজনটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে থাকবে কি, এই যে ভারী একটা বস্তু ঝুলাই দিছি, বিষয়টা এইভাবে খেয়াল করো, তুমি ছাদে বসে আছো, তোমার গলার মধ্যে একটা রশি বাইন্ধা তোমার একটা বন্ধু ছাদের থেকে লাফ দিছে, লাফ দিলে সে তো লাফ দিয়ে ছাদের থেকে নিচে পড়ে মরবে, কিন্তু তুমিও কি ওই যে তোমার গলাটা ছেঁচড়াইতে ছেঁচড়াইতে রেলিং এর কাছে যায় টুপুস করে ছাদ থেকে পড়ে যাবা, এই ঘটনাটাই ঘটবে। তাহলে এখানে বল কাজ করবে F1, F1 বল হচ্ছে টান বলের থেকে বেশি, এই জন্য বস্তুটা নিচের দিকে পড়বে M1 এ ত্বরণে। এই যে এটার উপর শুধু কাজ করবে টান বল, এটার কারণে এই বস্তুটা ডান দিকে গতিশীল হবে MA। তাহলে দেখো তো এটাকে একটু যোগ করে দিলে টি টি কাটা যায়, তাহলে F1 ইকুয়াল টু এ যদি কমন নাও M1 প্লাস M, অথবা A ইকুয়াল টু F1 ডিভাইডেড বাই M1 প্লাস M। F1 মানে কি, F1 মানে কি লব্ধি বল, এখানে লব্ধি বল আছেই একটা, তাহলে F1 লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর, লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর, কাজ শেষ। এইবার চলো, এই হচ্ছে টোটাল কপি কলের কনসেপ্ট। আশা করি বুঝতে পারছো, যদি তুমি সিরিয়াল বাই নোট করে থাকো, আমি তো একটু পাশাপাশি টাইম সেভ করার জন্য লিখে নিছি, তুমি সিরিয়াল বাই যদি করো বোঝার কথা। এখন আসো এই প্রত্যেকটা কনসেপ্ট থেকে একটু ম্যাথ দেখা যাক, কি কি ম্যাথ আছে, আমি একটু ম্যাথ তুলি একটা দুইটা। ম্যাথ দেখো সিলেট বোর্ড 23-এ সুন্দর একটা ম্যাথ আছে, ঘর্ষণ সহগ দেয়া আছে, সেকেন্ড টাইপের ম্যাথ। এখানে 30 কেজি ভরের একটা বস্তু বি অবস্থানে আছে এবং 66 কেজি ভরের একটি বস্তু এ অবস্থানে আছে, আর পি অবস্থানে যে বস্তুটা আছে তার ভর হচ্ছে 2 কেজি। তোমার কাছে গ নাম্বারে বলছে পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো, পি বস্তুর ঘর্ষণ বল বের করতে বলছে। এটা কিছুই না, এই যে গ নাম্বারের ম্যাথটা এক কথার ম্যাথ। গ নাম্বারের ম্যাথটা কিরকম এক কথার, এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটার নাম পি, এই বস্তুর ভর হচ্ছে 2 কেজি, এর গতি ঘর্ষণ সহগ বা স্থিতি ঘর্ষণ সহগ যদি না বলে সরাসরি শুধু তুমি মিউ লেখা দিবা, তাহলে তোমাকে বলছে ঘর্ষণ বলের মান বের করতে, ঘর্ষণ বল F ইকুয়াল টু, তো এটা স্থিতি ঘর্ষণ সহগ বলো বা গতি ঘর্ষণ সহগ বলো কোনো সমস্যা নাই, F কে, কারণ বস্তুটাকে যখন গতিশীল করতে চাবো তখন গতির বিপরীতে ঘর্ষণ, আর স্থিতিশীল থাকা অবস্থায় যে ঘর্ষণ সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ সহগ। আচ্ছা F কে ইকুয়াল টু, তাহলে মিউ কে ইন্টু ডব্লিউ ইকুয়াল টু মিউ কে এর মান 0.2 ইন্টু ডব্লিউ ওজন। ওজন কিভাবে বের করতে হয়, ওজন এমজির মাধ্যমে বের করতে হয়, তাহলে 0.2 ইন্টু বস্তুর ভর হচ্ছে 2 কেজি ইন্টু 9.8, এই হচ্ছে নিউটন। তাহলে একটু ক্যালকুলেশন করো, 0.2 ইন্টু 2, 0.2 ইন্টু 2 ইন্টু 9.8 ইকুয়াল টু 3.92, 3.92 নিউটন। এটা একটু এখানে লিখে রাখলাম যে বস্তুর উপর ঘর্ষণ বল F কে ইকুয়াল টু 3.92 নিউটন, এই কথাটা ইনফরমেশনটা এখানে একটু থাকলো। দেখো এখন আমরা পরের ম্যাথের দিকে মনোযোগ দেব, খেয়াল করো পরে কি বলছে, বস্তুর উপর ঘর্ষণ বল F এটা বের হয়ে গেল ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুর ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের তুলনা। এই পি বস্তুটা যেই বস্তুর ভরটা বড় সেই দিকে যাবে, এখানে এটা 66 কেজি, তাইলে অ্যাকচুয়ালি ত্বরণটা কোন দিকে ঘটবে, ত্বরণটা ঘটবে এই দিকে, ত্বরণটা কোন দিকে ঘটবে 66 কেজির দিকে, এর ওজন নিচের দিকে কাজ করবে,
এর ওজনও নিচের দিকে কাজ করবে, এর টান বল উপরের দিকে কাজ করবে, এরও টান বল T2 উপরের দিকে কাজ করবে। কিন্তু এখানে ঘটনা হবে কি, এর ওজন বা সহজ কথায় যদি বলি F1 বড়, এখানে এখানে ওজন যেটা এটা হচ্ছে F2, F2 ছোট। তাহলে আসো, এই যে যে কার্যকরী ত্বরণ, এই কার্যকরী ত্বরণটাই হচ্ছে P এর ত্বরণ, আর অভিকর্ষ ত্বরণ G এর মান, অভিকর্ষ ত্বরণ তো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই তুমি জানো। তাহলে এই কার্যকরী ত্বরণের মান, পুরো সিস্টেমের কার্যকরী ত্বরণ তুমি সরাসরি বের করতে পারো। কার্যকরী ত্বরণ A ইকুয়াল টু লব্ধি বল, A ইকুয়াল টু লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভর ইকুয়াল টু, এখানে টোটাল ভর আছে কয়টা, একটা হচ্ছে 66 কেজি যোগ, একটা হচ্ছে 30 কেজি যোগ, আর একটা হচ্ছে 2 কেজি, এই হচ্ছে মোট ভর। এবার লব্ধি বলটা কিভাবে বের করব, এইখানে F1 নিচের দিকে নামতেছে কারণ তার বলের পরিমাণ বেশি, ভরের পরিমাণ বেশি, তাই বলের পরিমাণও বেশি। F1 কে বাধা দিতেছে কে, এই যে 30 কেজি, 30 কেজি কার, F2 এর ভর, W2 নিচের দিকে কাজ করতেছে, সো সে F1 কে মুক্তভাবে পড়তে বাধা দিতেছে, বিপরীত দিকে বল, এই জন্য F2 বাদ যাবে, মাইনাস এই যেটা একটা ঘর্ষণ বল আছে তার F কেও বাদ যাবে, এই হচ্ছে মোট লব্ধি বল। তাহলে F1 এর মান কিভাবে বের করব, F1 এর মান বের করব হচ্ছে M1G থেকে। তাহলে প্রথম বস্তুর ভর M1 ইন্টু প্রথম বস্তুর অভিকর্ষ ত্বরণ মাইনাস F2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর অভিকর্ষ ত্বরণ মাইনাস F কে এর মান 3.92, এটা দেওয়াই আছে, ডিভাইডেড বাই 66 প্লাস 30 প্লাস 2 ইকুয়াল টু, একটু মানগুলা বসাই দাও। তাহলে M1 এর মান কত, এখানে M1 হচ্ছে 66 ইন্টু 9.8 মাইনাস M2 এর মান হচ্ছে 30 ইন্টু 9.8 মাইনাস 3.92 ডিভাইডেড বাই 66 প্লাস 30 প্লাস 2। এইবার আসো, এই ঘর্ষণ বলটা তো আমরা আমলে নিছি, তুমি টেস্ট পেপারে দেখবে ঘর্ষণ বলটাকে তারা অ্যাভয়েড করে। কেন অ্যাভয়েড করে, তারা বলে যেহেতু কপিকল আছে সুতরাং এইখানে ঘর্ষণ বল ওইভাবে কাজ করবে না, সো সিস্টেমের ঘর্ষণ বলকে উপেক্ষা করে এই ধরনের একটা কথা বইলা দেখবা যে ক্যালকুলেশন করে ফেলতেছে, ওই কাজটা করো না, ঘর্ষণ বল নিয়েই কাজ করো। তাহলে এটাকে একেবারে ক্যালকুলেটরে করলে 66 ইন্টু 9.8 মাইনাস 30 ইন্টু 9.8 মাইনাস 3.29, এটাকে ভাগ করতে হবে হচ্ছে 66 প্লাস 30 প্লাস 2 ইকুয়াল টু 3.56 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে পুরো সিস্টেমের ত্বরণ আমি সরাসরি বের করে ফেলছি। তুমি কি করবা, তুমি যদি এটা মনে রাখতে না পারো বা এটা যদি না বুঝো যে লব্ধি বল কিভাবে দুইটা হইলো, একটা বল F1 নিচের দিকে বেশি বলে কাজ করবে, F2 তাকে বাধা দিতে চাবে বিপরীত দিকে, তাহলে F2 বাদ দিব। এই যে যে ঘর্ষণ বল সেও বাধা দিতে চাবে, সেও বাদ দিব। এই দুইটা বল বাদ দিলে বাকি যে বল থাকবে সেই বলের কারণে F1 বস্তু নিচের দিকে পড়বে, সুতরাং লব্ধি বল হচ্ছে F1 থেকে বাকি দুইটা বল বাদ দিয়ে দেওয়া। এইভাবে তুমি সরাসরি করতে পারো অথবা তিনটা সমীকরণ আনবা তারপরে করবা। আচ্ছা, তাহলে এখানে ত্বরণ পাইছি, এবার বলছে অভিকর্ষ ত্বরণের সাথে তুলনা, অতএব অভিকর্ষ ত্বরণের সাথে যদি তুলনা করো তাহলে হচ্ছে 3.56 কে ভাগ করে দিবা 9.8 দ্বারা। তাহলে দেখো তো 3.56 কে 9.8 দ্বারা ভাগ করলে কি হয়, 3.56 ভাগ হচ্ছে 9.8 ইকুয়াল টু 0.363, 0.363। তখন তুমি বলবা একক যেহেতু কাটা যাবে যে হ্যাঁ কার্যকরী ত্বরণ অভিকর্ষ ত্বরণের তুলনায় 0.9363 গুণ হবে। কথা কি বোঝানো গেল? এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। আরো চলো একটা দুটা ম্যাথ দেখি। দেখো দিনাজপুর বোর্ড 20, কোশ্চেনটা আসছে দিনাজপুর। এম ভরের একটি বস্তু আছে, এখানে পি এম ভরের বস্তু হচ্ছে 5 কেজি, এম যে বস্তুটা এবং পি বস্তুটা হচ্ছে 7 কেজি। এম বস্তুর উপর পি বস্তুর বলের প্রভাব বের করতে বলছে। কিছুই না, তুমি যদি সরাসরি সূত্রের মাধ্যমে বের করতে পারো, তুমি মাত্র সরাসরি সূত্র দেখে আসছো, তুমি অবশ্যই কাজ করতে পারো। এখানে সরাসরি সূত্র কি ছিল, এ ইকুয়াল টু এখানে নিচের দিকে কার্যকরী বল একটাই F
ডিভাইডেড বাই মোট ভর কত m1 প্লাস m2 এত বা এর মান কিভাবে বের করব এখানে নিচের দিকে কার্যকরী বল F1 ইকুয়াল টু W1 ইকুয়াল টু m1g ইকুয়াল টু m1 এর মান কত 7 ইনটু g এর মান 9.8 7 ইনটু 9.8 কত হয় করো 7 ইনটু 9.8 ইকুয়াল টু 68.6 নিউটন তাহলে এখানে বসাই দাও 68.6 ডিভাইডেড বাই একটা হচ্ছে 7 কেজি যোগ আরেকটা হচ্ছে 5 কেজি তাহলে এটাকে ভাগ করে দাও হচ্ছে 7 আর 5 এ কত হয় 13 ভাগ করে দাও 12 দ্বারা ইকুয়াল টু 5.27 মিটার পার সেকেন্ড স্কয়ার এটাই হচ্ছে কার্যকরী ত্বরণের মান তার মানে এখন তুমি কি বলতে পারো যে হ্যাঁ এই যে 5.27 যেটা এত ত্বরণে আমি কত দ্বারা ভাগ করলাম 13 দ্বারা কেন ভাগ করলাম 7 আর 5 এ 12 সরি ইকুয়াল টু একটা সেকেন্ড এই কত দ্বারা ভাগ করতেছে হ্যাঁ 12 দ্বারা ভাগ করলে কত হবে 5.71 হবে 27 হবে না সরি 5.71 এই 7 আর 5 যোগ করলে কি 13 হয় নাকি 7 আর 5 যোগ করলে 12 হয় না আচ্ছা তাহলে এই যে কার্যকরী ত্বরণ হচ্ছে 5.71 তাহলে ব্যাখ্যাটা কি বলবো m বস্তুর উপর p বস্তুর বলের প্রভাব তাহলে বলবো p বস্তুর বলের প্রভাবে m বস্তু 5.71 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগ প্রাপ্ত হয় কার দিকে p বস্তুর দিকে এই তো ব্যাখ্যা আর যদি তুমি ডিটেইলসে করতে চাও তাহলে কি করবা এখানে p বস্তুর ওজন w1 কাজ করতেছে নিচের দিকে সো টান বল বেশি ইকুয়াল টু m1a আর এখানে টান বলের জন্য এটা আসতেছে m2a বা শুধু ma ও বলতে পারো তাহলে এখানে tt কাটা গেল w1 ইকুয়াল টু m1 এর মান হচ্ছে কত m1 এর মান হচ্ছে 7 আচ্ছা m1 এ কমন নাও m1 প্লাস m2 অতএব a ইকুয়াল টু w1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 যে যেভাবে করে খুশি w কত m1g w কত m1g ডিভাইডেড বাই m1 কত m1 এর মান এখনো বের করি নাই m1 প্লাস m2 এবার মান বসাও m1 কে ধরে নাও হচ্ছে 7 কেজি এবং m2 কে ধরে নাও হচ্ছে 5 কেজি এই তো এখানে বসাই দিলেই কাজ শেষ বুঝাইতে পারছি এবার আসো যদি এই ধরনের কোশ্চেন থাকে প্রবলেম যদি দুইটা কপি কলের থাকে সাপোজ এটা একটা শক্ত অবলম্বনের উপরে লাগানো আছে এখানে দুইটা ভর ঝোলানো আছে এটা হচ্ছে 10 কেজি ভর m1 ইকুয়াল টু 10 কেজি এবং m2 ইকুয়াল টু 5 কেজি তাহলে পুরো সিস্টেমের ত্বরণ কি হবে তাহলে এটা নিচের দিকে কাজ করবে টান বলটি উপরের দিকে কাজ করবে এখানে সেম টান বলটি থাকবে এখানে ওজন w2 নিচের দিকে কাজ করবে তুমি সমীকরণ বের করে করো অথবা কার্যকরী ত্বরণ a ইকুয়াল টু বড় ভর হচ্ছে 10 কেজি বিয়োগ ছোট ভর হচ্ছে 5 কেজি ডিভাইডেড বাই ইনটু জি এর মান 9.8 ডিভাইডেড বাই ভর দুইটার যোগফল এইভাবেও করতে পারো অথবা এর মান তুমি এইভাবে করো লব্ধি বল F1 বিয়োগ F2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 তাহলে F1 এর মান কত M1g মাইনাস M2g ডিভাইডেড বাই M1 প্লাস M2 এই g টাকে কমন নিলে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 একই বিষয় আসবে যে যেভাবে করে খুশি 10 থেকে 5 গেলে 5 নিচে হচ্ছে 15 ইনটু 9.8 ইকুয়াল টু ক্যালকুলেশন করলে কত হবে ক্যালকুলেশন করলে 5 ভাগ 15 ইকুয়াল এর সাথে গুণ হবে 9.8 ইকুয়াল 3.26 মিটার পার সেকেন্ড স্কয়ার অর্থাৎ 10 কেজি ভরের বস্তুটা 3.26 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে নামবে এবং 5 কেজি ভরের বস্তুটা একই বেগে উপরের দিকে উঠবে এই বেগটা কতক্ষণ চলবে বলতো এই 5 কেজি ভরের বস্তুটা যখন কপি কলকে কভার করে ফেলবে তখন কিন্তু দুইটা মুক্তভাবে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিচে পড়বে কারণ কি ও কপি কলের সিস্টেমকে ওভার করে ফেলছে এখন দুইটাই মুক্তভাবে ফল ডাউন করতেছে ওই কনসেপ্ট আমাদের লাগবে না আমাদের শুধু কপি কল বন্ধ করলেই হবে আরো ম্যাথ করব
দেখি এখন তো বাকি সব ম্যাথ একই, কপি কলের আর ম্যাথ কি?